হ্যালো, প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার। আবারও চলে এসেছি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তার আগে সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব মজাতে আছো। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 9 এর লিখিয়ে দিয়েছি সূচকের নিয়মাবলী। ঠিক আছে? ক্লাস 9 এর অঙ্ক পার্ট আজকে তোমাদের করাবো। খুব মন দিয়ে শুনবে এবং প্রত্যেকে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই এই ক্লাসটি বা আমার ক্লাসগুলো নিয়ে আলোচনা চর্চা করবে, জানাবে সবাইকে। এইটুকু আমি আশা রাখছি। তো আজকে আমি তোমাদের সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টার নাম্বার 2 সেখানকার অঙ্ক ক্লাস করাবো। তো শুরুতেই কিছু কথা এই চ্যাপ্টার নিয়ে, যে অঙ্ক নিয়ে অনেকের ভয়ভীতি রয়েছেই, সেটা সবাই জানি। তবে আমি যতটা পারি চেষ্টা করব যাতে তোমাদের যতটা পারা যায় হেল্প করার। শুধু তোমরা পাশে থেকো চ্যানেলটি নিয়ে, বা ক্লাস ভালো থাকলে, ভালো লাগলে অবশ্যই তোমরা বাকিদের জানাবে। দেখো, সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টার রয়েছে, এইখানে আমাদের মেন কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সূচকের যে নিয়মাবলী, সেখানে যদি আমরা কিছু উদাহরণ ধরো যে তোমরা 10 জন বন্ধু রয়েছে, ঠিক আছে? তো 10 জন বন্ধু কোন একটি অনুষ্ঠানের জন্য তোমরা ঠিক করলে যে প্রত্যেকে 20 টাকা করে, ঠিক আছে, 20 টাকা করে উঠাবে। তো 10 জন বন্ধু কি করছো তোমরা? 20 টাকা করে উঠাচ্ছ। তাহলে দেখো, 20 টাকা কতজন মিলে দিচ্ছ? 20 টাকা তোমরা কিন্তু 10 জন মিলে দিচ্ছ। অর্থাৎ এইভাবে আমরা কি করতে হয়, যদি আমরা মোট টাকা বের করতে যাই তাহলে কি করতে হবে, যে প্রত্যেকের যে টাকা 20 টাকা 10 জনের টোটাল আমরা কি করি, যোগ করে তার অ্যান্সারটা বের করতে পারি। তাছাড়া আমরা কি করি, এই যে 10 জন রয়েছে, ঠিক আছে, এই 10 জন দিয়েছে কত, 20 করে। তো এইভাবে আমরা গুণ করেও সেটা কি করতে পারি, বের করতে পারি। এবার যদি তোমাকে বলা হয় যে 10 জন তোমরা বন্ধুরা কত করে কোন একটা অনুষ্ঠানের জন্য 10 টাকা করে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে দেখো 10 এর সাথে গুণ আমাদের করতে হয়। 10 তো গুণ আমরা সবাই করতে পারবো, কিন্তু এই যে 10 × 10 এই জিনিসটাকে আরো একটা নতুন ভাবে লেখা যায়, যেটাকে বলা হচ্ছে কি, ঠিক এই আকার 10-এর পাওয়ার হচ্ছে 10-এর মাথাতে বা 10-এর উপরে একটা সংখ্যা চলে আসে। কিংবা ধরে নাও তোমরা x জন বন্ধু রয়েছে। x জন বন্ধু কি করছো, কোন একটা কাজের জন্য, কোন একটা অনুষ্ঠানের জন্য 2 টাকা করে বা 5 টাকা করে বা 10 টাকা করে তুলছো। এবার দেখা যায় যে যদি তোমরা x জন বন্ধু, ঠিক আছে, কত করে টাকা উঠাচ্ছ, 2 টাকা করে। তাহলে এটা কি গুণ অবস্থায় আমরা গুণ আকারে লিখতে পারি কি, 2 × x, ঠিক এই টাইপের মতো, তাই না? 10 × 10, এখানে লিখেছি x × 2, অর্থাৎ x জন বন্ধু, অর্থাৎ কতজন আমরা জানি না, x জন ধরে নিলাম, কত করে টাকা উঠাচ্ছ, 2 টাকা করে। তাহলে সেক্ষেত্রে দেখো, 2 টাকা করে x জন যদি বন্ধু আমরা উঠাই, তাহলে মোট টাকা কত হবে, 2x টাকা। অর্থাৎ টাকা আর বন্ধুর সংখ্যা, এক একজন বন্ধু কত করে দিচ্ছে আর কতজন বন্ধু আছি, সেইটা যদি আমরা গুণ করে ফেলি, তাহলে আমরা মোট টাকার পরিমাণটা পেয়ে যাই। এইভাবে তো আমরা বাকি জিনিসগুলো করে আসছি, সহজভাবে করে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে 2x পেলাম, বা এটা অন্যরকমভাবে নিতে পারো। ধরো m জন বন্ধু 5 টাকা করে তুলছো, তাহলে তোমার কাছে কত হয়ে যাবে, 5m টাকা হয়ে যাবে, তাই না? 5m, 5m।
তাহলে এখন দেখো এই যে 2x পেলাম, এই 2 এবং x এরা কি অবস্থায় আছে? এরা গুণ অবস্থায় আছে। এইবার এইখানে একটা কথা আসে, এই যে x এর সাথে 2 গুণ আকারে আছে। তো এখন x এর সাথে যে 2 বা কোনো সংখ্যা, অক্ষরের সাথে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে সেইটাকে এই অক্ষর এই এর সাপেক্ষে কি বলা হয়? তাহলে এটাকে বলা হয় কি, x এর এই 2 সংখ্যাটা হচ্ছে কি x এর সহগ বলা হয়ে থাকে, ঠিক আছে? যেমন এখানে আছে 5m, তাহলে বলো এই 5m এ m এর m এর সহগ কত হয়ে যাবে? m এর সহগ কত হয়ে যাবে? m এর সহগ হয়ে যাবে কত? 5। এরকম ভাবেই তোমরা যদি লেখো 6z, তাহলে z এর 5 যে সংখ্যাটা, একে কি বলা হবে? z এর সাথে 6 যে সংখ্যাটা গুণ আকারে আছে, z এর সাথে গুণ আকারে আছে, এই 6 সংখ্যাটাকে কি বলা হবে? তাহলে z এর সাপেক্ষে এই 6টা হয়ে গেল কি, সহগ বলা হয়ে থাকে, ঠিক আছে? সহগ বলা হয়ে থাকে। এবার তোমাকে যদি বলা হয়, হ্যাঁ, এই তাহলে আমরা এই জিনিসটা পেলাম যে 3x যদি লেখা হয়, তাহলে x এর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x এর সহগ কত হয়ে যাবে? x এর সহগ আমরা কি লিখব? 3। তাহলে x এবং 3 এর কি আকারে আছে? গুণ আকারে আছে অবশ্যই। তাহলে এবার যদি আমরা এর পরে যাই, যেমন ধরো যে 2 জন বন্ধু, বা এই জিনিসটা যে x জন বন্ধু রয়েছে, প্রত্যেকে x টাকা করে জমা করবে। তাহলে কি x জন বন্ধু কত করে টাকা তুলছে? এবার x টাকা করে তোলে, তাহলে দেখো যে x এর সাথে আমরা x গুণ আকারে লিখতে পারি, কারণ x জন বন্ধু, যদি মোট টাকা বের করতে হয় তাহলে আমাদের কি লিখতে হবে? মোট টাকা যদি বের করতে হয় তাহলে আমাদের লিখতে হবে x ইন্টু x, অর্থাৎ এই এক্সটা হচ্ছে বন্ধুর সংখ্যা বা লোক সংখ্যা, আর এই এক্সটা হচ্ছে যে এক একজনে কত টাকা করে দিচ্ছে। তাহলে এক্স ইন্টু এক্স, এই এক্স গুণিত এক্সকে আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স গুণিত এক্স, অর্থাৎ এক্সের উপরে একটা সংখ্যা চলে আসে। অর্থাৎ যতগুলি সংখ্যা বা অক্ষর গুণ আকারে থাকবে, তাকে ছোট্ট একটি ফর্মে, ছোট্ট একটি এক ভাষায় লেখা যায় কি, এই এক্স এর আহ, উপরে একটি সংখ্যা, যতগুলি থাকবে তত সংখ্যায় যদি থাকে এক্স গুণিত এক্স গুণিত এক্স, তাহলে এক্স এর উপরে চলে আসবে কত? 2। এরকম যদি 2 গুণিত 2 গুণিত 2 হয়ে থাকে, তাহলে 2 এর উপরে কত চলে আসবে? 3। অর্থাৎ 2 সংখ্যাটা কতবার গুণ আকারে বসছে? 3 বার গুণ আকারে বসছে, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে যে x এর উপরে আমরা 2 পেলাম, 3 পেলাম, বা 2 এর উপরে 2 পেলাম। এইখানে এই 2 কে আর এই 3 কে সূচকের নিয়ম অনুসারে এই x এর 2, x এর পাওয়ার 3, x এর উপরে 3, 2 এর উপরে 3, এই জিনিসগুলোকে কি বলা হয়? এই জিনিসগুলোকে কি বলা হয়ে থাকে? এবার এদের কিছু নাম রয়েছে, কিন্তু আমরা যে লিখে দিই এমনি এমনি, লিখে দিলে বা শুধু লিখে গেলে হবে না। প্রত্যেকের কি রয়েছে, এই অবস্থা একটা নাম রয়েছে, ঠিক আছে? কি বলা হয়, এই অবস্থার নাম কি? তাহলে দেখো, একটি সংখ্যা পাচ্ছি আমরা বা অক্ষর পাচ্ছি কি, x, আর তার ওপরে কত রয়েছে? 2। এবার এই দুটো, অর্থাৎ 2 আর x, এই দুটোকে কিন্তু কি বলা হয়? এই এই দুটোকে কিন্তু দুটো নাম দেওয়া হয়েছে। যেমন এই x, xটাকে ইংলিশে বলা হয়ে থাকে কি, বেস, বা বাংলায় বলা হয় নিধান, ঠিক আছে? আর এই 2 কে বলা হয়ে থাকে কি, 2 কে বলা হয়ে থাকে সূচক, ঠিক আছে? এই 2 কে বলা হয়ে থাকে সূচক। ইংরেজিতে একে বলা হয় ইন ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স, ঠিক আছে? ইংরেজিতে একে বলা হয় কি, ইন্ডেক্স। তাহলে সূচক। এবার কয়েকটা উদাহরণ দিয়ে যদি আরো আমরা বুঝতে যাই, যেমন ধরো x এর উপরে আছে 3, তাহলে x কে কি বলা হবে? x কে কি বলা হবে? বলো দেখি। তা x কে কি বলা হবে? তাহলে x কে বলা হবে কি, নিধান। x কে বলা হবে কি, নিধান। তাহলে 3 কে কি বলা হবে? 3 কে কি বলা হবে? 3 কে কি বলা হয় বলো?
তিনকে বলা হবে কি? সূচক। তিনকে কি বলা হবে? সূচক। ঠিক আছে? তিনকে কি বলা হবে? সূচক। এরকম যদি তোমরা এবার বলো যে আমি যদি এটা ২ লিখি আর তার ওপরে আমি লিখেছি ৩, তাহলে এখন এই ৩, এই ২ এদেরকে কি বলা হবে? তাহলে এখন এই ৩ কে আমরা কি বলবো? তাহলে বলো এই ৩ কে আমরা কি বলবো? এই ৩ কে আমরা বলবো, এই যে ৩ উপরে যেটা রয়েছে, এই উপরে যে সংখ্যাটা রয়েছে বা অক্ষর রয়েছে, এই জিনিস এই অক্ষরটাকে বলা হয় তাই কি? এটাকে বলা হয় সূচক। ঠিক আছে? আর এই জায়গাটায় যে সংখ্যাটা রয়েছে নিচে, এটাকে বলা হয়ে থাকবে কি? সরি, হ্যাঁ, ৩ কে বলা হয় সূচক আর এই ২ সংখ্যাটাকে বলা হয় কি? নিধান। তাহলে নিধান এবং সূচক এই নিয়ে আশা করি কারো সমস্যা হবে না। তাহলে তোমরা নিজে থেকে একটা বলার চেষ্টা করো। আমি যদি লিখি এরকম x এর পাওয়ার z, তাহলে আমাকে এই এর সূচক এবং নিধান আমাকে কমেন্টে জানাও। এই x এর পাওয়ার কি আছে? x এর পাওয়ার z, বা x এর ওপরে আছে z। তাহলে x কি বলা হবে আর z কে কি বলা হবে, এই জিনিসটা আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই কি বলা হবে, x এর উপরে আছে z। এবার নেক্সট স্টেপে আমরা যাই। সূচক এবং নিধান ব্যাপার আমাদের ক্লিয়ার হলো। এবার কিছু কথা আরও রয়েছে এখান থেকে। কি কথা? যে এখান থেকে আরও কিছু কথা, যেমন এই যে আমি লিখলাম x এর ওপরে ২, এই x এর ওপরে ২ এর মানে কি বোঝায়? অর্থাৎ আমরা এখন x এর যে উপরে ২ আছে, ঠিক আছে? আলাদা, আলাদা করে সূচক আর নিধান বলা হচ্ছে। কিন্তু x এর উপরে যে সংখ্যাটা আছে, x এর কি বলা হবে? ঠিক আছে? তাহলে x এর ওপরে বা বলতে পারি আমরা x এর কি রয়েছে? মাথায়। তাহলে x এর ওপরে যে সংখ্যা রয়েছে, ঠিক আছে? x এর ওপরে যে সংখ্যা রয়েছে তাকে কি বলা হবে? x এর উপরে যে সংখ্যা রয়েছে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে এই উপরে যে সংখ্যা থাকে এটাকে বলা হয় ঘাত। ইংলিশ আমরা বলতে পারি কি? পাওয়ার, মানে তার ক্ষমতা। তাহলে x এর পাওয়ার হচ্ছে ২, তাহলে x এর ঘাত কত হলো? ২। যদি আমি এরকম লিখি x এর মাথাতে ৩ বা x এর ওপরে হচ্ছে ৩, তাহলে x এর এখানে ঘাত কত? x এর ঘাত কত? তাহলে x এর ঘাত হয়ে যাবে কত? ৩। x এর ঘাত হয়ে যাবে কত? ৩। যদি আমি লিখি এরকম ৬ এর ওপরে ৭, তাহলে এখানে বলো যে আলাদা করে ৬ কে আমরা কি বলবো আর ৭ কে আমরা কি বলবো? তো ৬ কে আমরা কি বলবো, ৭ কে আমরা কি বলবো? সেটা আমাকে কমেন্টে বলবে। ঠিক আছে? এবং ৬ এর সাপেক্ষে ৭ কে আমরা কি বলবো? সেটা আমরা দেখলাম। ৬ এর সাপেক্ষে ৭ কে বলা হবে কি? ঘাত। ঠিক আছে? যেমন যদি আমি এরকম লিখি আরেকটি, যে x এর পাওয়ার 8, তাহলে এখানে x এর ঘাত কত? তাহলে x এর ঘাত কত? x এর ঘাত হয়ে যাবে ৮। ঠিক আছে? x এর ঘাত হয়ে যাবে ৮। বোঝা গেল? এবার চলে আসি নেক্সট স্টেপের দিকে। এবার দেখো কি বলছে। এখন এই যে গুণ করলাম আমরা ২ এর পাওয়ার ৪ বা x এর পাওয়ার ২, এই জিনিসগুলো গুণ তো খুবই সহজ। যেমন ধরো আমি লিখলাম যে ৫ এর পাওয়ার ৩, ঠিক আছে? আর তার সাথে তোমার গুণ করতে হবে ৩ এর পাওয়ার ২। এবার দেখো ৫ এর পাওয়ার ৩, ৩ এর পাওয়ার ২ বা ৫ এর পাওয়ার ২, যদি আমরা এটাকে গুণ করতে যাই, তাহলে যদি আমরা এই জিনিসটাকে আমরা গুণ করতে যাই, তাহলে সব কটাকে তো ভাঙতে হবে। অর্থাৎ ৫ এর পাওয়ার ৩ এর মানেটা কি? ৫ এর পাওয়ার ৩ এর মানে হচ্ছে ৫ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? ৩ বার। ঠিক আছে? ৫ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? ৩ বার। ঠিক এরকমই গুণ চিহ্ন রয়েছে মাঝখানে। এইখানে ৫ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? ৫ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? ২ বার। তা ৫ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসছে? ২ বার। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো মোট মোট আমরা এই ৫ পেয়েছি কয়টা? আমরা মোট ৫ পেয়েছি কয়টা? তাহলে ৫ সংখ্যাটা কতবার আছে এখন? মোটে গুণ হয়ে ৫ বার, তাই না? মোটে গুণ হয়ে কতবার আছে? ৫ বার। তো এই জিনিসটা কখন প্রযোজ্য? মনে রাখবে, যখন তোমার কি হবে? সূচক, যখন তোমার কি হবে? যখন তোমার কি হবে? নিধান
কি হবে? সেম হবে। যদি তোমার নিধান সেম থাকে, সেক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি? ৫ এর পাওয়ার এখন কত পেয়ে গেছি? ৫। এইটাকে তো আমরা এইভাবে লিখতে পারি যে ৫ এর পাওয়ারে বা ৫ এর ঘাত ৩ যোগ ২। অর্থাৎ শুরুর দিকে যদি আমরা যাই, তাহলে প্রথমে ৫ এর ঘাত ছিল কত? ৩। ৫ এর ঘাত কত ছিল? ৩। বসে যায় কত? ৩। তার সাথে যোগ, যদি আমরা ৫ এর ঘাত ২ এখানটা এই আকারে ওই ২ কে আমরা এখানে যোগ করে দিই বা যোগ আকারে বসাই, তাহলে ঘুরে ফিরে তো একই জিনিস পাবো আমরা, তাই না? তাহলে এখান থেকে একটা ছোট্ট একটা জিনিস হয়ে গেল যে কি, যদি আমার কি হবে? যদি আমার নিধান কি হবে? একই থাকবে, আর তার ঘাত বা যে সূচক সেটা যদি ভিন্ন হয়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা একটা কি আ সরাসরি তার যে পাওয়ারগুলো হয় বা তার যে ঘাত রয়েছে বা পুরো যে অঙ্কটার যে সূচক রয়েছে, সেগুলো কি করতে পারি আমরা? যোগ করে দিতে পারি। সেগুলো আমরা কি করতে পারি? যোগ করে দিতে পারি। তো এরকম আরো কিছু এক্সাম্পল, যেমন ধরো ৯ এর পাওয়ার ৮ গুণ, গুণ আকারে থাকবে তখনই ৯ এর পাওয়ার ৮, এবং আর কি লিখতে পারি? ৯ এর পাওয়ার ধরো ৫। তো এখন যদি আমরা এই পুরোটাকে ভেঙে লিখতে যাই, তাহলে ৯ সংখ্যাটা যদি আমি একটু কমিয়ে দিই ৩, তাহলে ৯ সংখ্যাটা কতবার বসবে গুণ হয়ে? ৯ সংখ্যাটা গুণ হয়ে বসবে ৩ বার। তার সাথে গুণ হয়ে রয়েছে কত? ৯ এর পাওয়ার ৫। তাহলে এটা কতবার বসবে? ৯ এর পাওয়ার ৫ মানে হচ্ছে ৯ সংখ্যাটা ৫ বার গুণ হয়ে বসবে। ৯ সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? ৫ বার গুণ হয়ে বসবে। এখন দেখো, টোটাল এখন সবকটাই গুণ হয়ে আছে। যদি সবকটা গুণ হয়ে থাকে, তাহলে কি আমরা লিখতে পারি না যে ৯ কতবার রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে ৯ কতবার পেয়েছি? ৯ কতবার আছে তাহলে? ৯ আছে ৮ বার, তাই তো? তাহলে আমরা কি এটা কি এত বড় বা ভেঙে চুরে এতগুলো না করে আমরা কি ডাইরেক্ট করতে পারি না? যে ৯ এর পাওয়ার ৩ যোগ ৫। ৯ এর পাওয়ারে কত? ৯ এর ঘাত। ঘাতগুলো শুরুতে যে ঘাত ছিল ৯ এবং তার এখানে ৫, সেগুলোকে ডাইরেক্ট আমরা কি যোগ করে দিয়ে, ডাইরেক্ট যোগ করে দিয়ে আমরা তো আবার ৯ এর পাওয়ার ৮ ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে তোমাকে কি ভেঙে, ভেঙে এত কিছু আর লেখার দরকার পড়ছে না। ঠিক আছে? তাহলে আমাকে জানাও কমেন্টে যে আমি যদি লিখি x এর পাওয়ার x, বা একটা সংখ্যা লিখলাম ধরো ১০ এর পাওয়ার ৯, আর তার সাথে গুণ হয়েছে ১০ এর পাওয়ার ৮। তাহলে এখান থেকে আমরা শর্ট ফর্মে একবারে ডাইরেক্ট কি করে বা কত হবে সেটা আমাকে জানাবে। গুণ করতে হবে না। তোমাকে কি করতে হবে? শুধুমাত্র কমেন্টে জানাবে যে এই জিনিসটা কত হবে, একদম যদি ডাইরেক্ট আমরা করতে যাই। তাহলে এখান থেকে এই জিনিসটা থেকে, এই রকম জিনিস থেকে একটি সূত্র চলে আসে কি? একটি সূত্র চলে আসে এরকম, যদি আমি লিখি x টু দা পাওয়ার m, ঠিক আছে? গুণ আকারে x টু দি পাওয়ার n। তাহলে দেখো x সংখ্যাটা কতবার বসবে? x সংখ্যাটা গুণ হয়ে কতবার বসবে? m বার। তাহলে ডট, ডট, ডট দিয়ে আমরা বসাতে পারি m সংখ্যক লিখতে পারি, তাই না? এবার m সংখ্যক তো আমরা জানি না কতবার বসাবো। কারণ নির্দিষ্ট তো সংখ্যা না এটা। যে আমরা ১০ বার বসাবো, ২০ বার বসাবো, ২১ বার বসাবো। তো নির্দিষ্ট m সংখ্যক, তার সাথে গুণ হয়ে রয়েছে x আবার কতবার? আবার x গুণ হয়ে রয়েছে কতবার? n বার। তাহলে আমরা লিখতে পারি কি? n সংখ্যক বসবে। ঠিক আছে? n সংখ্যক বসবে। তো n সংখ্যক, তাহলে এখানে আমাদের কি বসছে? n সংখ্যক বসছে। এবার ধরো m সংখ্যক n সংখ্যক কিছু আমরা জানি না। তাহলে এইটুকু থেকে, মানে এই টোটাল থেকে আমরা কি পাচ্ছি? তাহলে টোটালটা থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি না যে x টু দা পাওয়ার m প্লাস হচ্ছে n, x টু দা পাওয়ার m প্লাস হচ্ছে কি n। তাহলে এখান থেকে একটা সূত্র আবিষ্কার হয়ে গেল। এই যে সূত্রটাকে বলা হচ্ছে x টু দা পাওয়ার m প্লাস হচ্ছে n। ঠিক আছে? তাহলে তাহলে যদি আমি তাহলে যদি আমি এরকম লিখি যে a টু দ্য পাওয়ার x ইন্টু a টু দ্য পাওয়ার z, তাহলে এখান থেকে বলো
ডাইরেক্ট আমরা কোন সূত্রে যাব? এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? এখান থেকে এই সূত্রানুযায়ী আমরা লিখতে পারি কি? আর এই সূত্রটা কখন প্রযোজ্য? যখন তোমার কি হবে? নিধান একই হবে। এই সূত্র তখনই প্রযোজ্য হবে যখন তোমার দেখো নিধান কি হবে? একই। নিধান বা বেশ কি হবে? একই হবে বা সমান সমান হবে, একই রকম থাকবে তখনই। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না এ এর পাওয়ার এক্স প্লাস জেড। এবার যদি তোমাকে এরকম লিখে দেয়, যদি তোমাকে এরকম দেয় যে এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু বি টু দ্য পাওয়ার ওয়াই বা এক্স, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এখানে দেখো নিধান আলাদা, সূচকটা একই রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে না। ঠিক আছে? তখন কিন্তু এই সূত্রটা তোমার কাজে লাগবে না। তোমার কখন কাজে লাগবে? এই জিনিসটা তোমার কাজে লাগবে কখন? যখন তোমার নিধান কি হবে? নিধান বা বেশ তোমার একই রকম থাকবে। ঠিক আছে? তাহলে আমাকে আহ, একটি অঙ্ক দিয়েছি, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবার চলে আসি আরেকটি সূত্রের দিকে। এবার চলে আসি আরেকটি সূত্রের দিকে। সূত্র নম্বর 2 বলা হচ্ছে যদি একটি সংখ্যা হয় 5 এর পাওয়ার ধরো 6, আর আমরা লিখতে পারি 5 এর পাওয়ার হচ্ছে 4। এই 5 এর পাওয়ার 6 আর 5 এর পাওয়ার 4, তাহলে এটাকে কি আমরা ভেঙে লিখতে পারি না? কতবার লিখতে পারি? 5 সংখ্যাটাকে আমরা কতবার লিখতে পারি? 5 সংখ্যাটাকে আমরা লিখতে পারি কতবার? 6 বার। 5 সংখ্যাটাকে লিখতে পারি আমরা কতবার? 6 বার। আর নিচে রয়েছে 5 এর পাওয়ার 4, তাহলে 5 সংখ্যাটা কতবার বসবে? 5 সংখ্যাটা বসবে কতবার? 4 বার। তাহলে দেখো যদি আমরা অঙ্কের সাধারণ নিয়ম অনুসারে করতে যাই, তাহলে কি 5 5 কি কেটে যাচ্ছে না? আমরা যদি কাটাকুটি করি, একটা করে 5 কেটে গেল, একটা করে 5 কেটে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে, একটা করে কেটে গেল। তাহলে শেষমেশ আমরা পেলাম কত? 5 গুণিত 5 লিখতে পারি না? 5 এর পাওয়ারে হচ্ছে 2। এবার দেখো এতগুলো জিনিস তুমি যদি না করতে চাও, তাহলে কি ডাইরেক্ট আমরা লিখতে পারি না যে 5, এইখান থেকে ডাইরেক্ট কি আমরা লিখতে পারি না যে 5 এর পাওয়ার 6, আর নিচে যেটা রয়েছে সেখান থেকে যদি বিয়োগ করি, তাহলে তো আবার আমার শেষমেশ কত আসে? 5 এর পাওয়ার 2। এটাই তো হচ্ছে অঙ্ক। দেখো প্রথম থেকে যদি আমরা নামাতে যাই, কতগুলো কাটাকুটি করে কতগুলো নামাতে হচ্ছে, কিন্তু আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি কি, যে 5 এর পাওয়ার কি ছিল? 6 আর 5 এর পাওয়ার 4। তাহলে এইখানে আমরা দেখতে গেলাম, এখানে তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি? এখানেও কি আছে? নিধান কিন্তু একই রয়েছে। এখানেও নিধান কিন্তু কি রয়েছে? একই রয়েছে, 5 আর 5। কিন্তু তাদের যে ঘাত সেটা কিন্তু আলাদা। ঘাত আলাদা হলে কোনো সমস্যা নেই। ঘাত একই হলেও সমস্যা নেই, আর ঘাত আলাদা হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু নিধান তোমার একই হতে হবে, তখনই তুমি একে কি করতে পারবে? পাওয়ারগুলোকে বা ঘাতগুলোকে বিয়োগ বা মাইনাস করতে পারবে। তাহলে আমরা এখানে ভেঙে চুরে তো আমরা 25 পাবোই, সেটা আমরা তো বুঝতেই পারছি। যদি আমরা আরেকটি লিখি এরকম যে 19 এর পাওয়ার 9 ভাগ যদি করতে যাই যে 19 এর পাওয়ার 17 বা 19 এর পাওয়ার 8 বা ধরো 7, তাহলে দেখো এখন যদি আমাকে এরকম করে তার মান বের করতে বলে, তাহলে তো অনেক বড় জিনিসটা না? যে 19 9 বার লিখবো, 19 কে 7 বার গুণ আকারে লিখবো, তারপরে সেটা কি করব? আমরা কাটাকুটি করব। কিন্তু এটা করতে গিয়ে তো অনেক টাইম। তো আমরা শর্ট ফর্মে কি লিখতে পারি? শর্ট ফর্মে লিখতে পারি 19 একবারই। ঠিক আছে? আর কি করতে পারি? পাওয়ারগুলোকে বিয়োগ করে দিতে পারি। তাহলে 19 9 থেকে 7 গেলে হয় পাওয়ারে কত? 2। তো 19 এর পাওয়ার কত হয়ে গেল? 2। তাহলে 19 এর পাওয়ার 2। এবার দেখো কোনটা সুবিধা মনে হচ্ছে? যদি আমরা এই জিনিসটাকে আমরা কি করতে পারি? এরকম আকারে লিখতে যাই, তাহলে কি কতটা টাইম লাগছে বা কতটা টাইম লাগবে আমরা আন্দাজ করতে পারছি। তাহলে তোমার এ দরকারই নেই এদিকে এত কিছু হাবিজাবি লেখার। তুমি ডাইরেক্ট কি করতে পারছো? তোমার এই সূচকের যে সূত্র রয়েছে তার সূত্রানুযায়ী তুমি এইভাবে পাওয়ারগুলোকে বিয়োগ করে অ্যান্সার বের করতে পারছো।
তাছাড়া এখান থেকে তাহলে সূত্র নাম্বার 2 আমরা পেয়ে যাচ্ছি। সূত্র নাম্বার 2 পেয়ে যাচ্ছি যদি তোমাকে বলে দেয় যে x টু দ্য পাওয়ার m তাকে ভাগ করো x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার m তাকে ভাগ করো কি দিয়ে? x টু দ্য পাওয়ার n দিয়ে। তাহলে তুমি কি পাচ্ছ? ডাইরেক্ট x টু দ্য পাওয়ার, অর্থাৎ x টাকে m সংখ্যক লিখতে হবে আর এর নিচে যে x তাকে n সংখ্যক লিখতে হবে। তারপরে আবার কি হবে? এভাবে তোমাকে কাটাকুটি করতে হবে। তাহলে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ যে x টু দ্য পাওয়ার পাওয়ারগুলো কি? মাইনাস m মাইনাস n। তাহলে কি পাওয়ারগুলো কি হয়ে যাচ্ছে? মাইনাস। তাহলে আমাকে একটা কমেন্টে আমাকে জানাবে যে এই অঙ্কটার অ্যান্সার কত হবে গুণ করে। 26 এর পাওয়ার হচ্ছে 9 বাই 26 এর পাওয়ার হচ্ছে 8 এর মান কত হবে? আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? এরপরে চলে যাব আমরা নেক্সট স্টেপে। এরপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। তাহলে আমরা এই অবধি দেখলাম কিছু নিয়ম, কিছু সূত্র, কিছু যে ধর্ম, সেসব কিছু দেখলাম। আচ্ছা, এবার আমরা যেটা করলাম লাস্ট, এক্স এর পাওয়ারে ছিল কত? এম বাই এক্স এর পাওয়ার হচ্ছে এন, যেটাকে আমরা লিখতে পারি কি? এক্স এর পাওয়ার এম মাইনাস এন। তো এই জিনিসটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স পাওয়ার এম ভাগ আকারে যদি এক্স পাওয়ার এন থাকে তাহলেও তো এক্স পাওয়ার এম মাইনাস এন হবে। এখন তোমার কাছে দুটোই দেখো ধনাত্মক, যে আহ, সূচক রয়েছে অর্থাৎ ঘাত রয়েছে, সেটা কি? সেগুলো হচ্ছে সবগুলোই ধনাত্মক। এবার যদি যে কোনো একটা ঘাত ঋণাত্মক হয়, অর্থাৎ যে কোনো ঘাতের সামনে যদি মাইনাস চলে আসে, যেমন সূত্র নম্বর 1 থেকে আমরা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি? এক্স পাওয়ার হচ্ছে এম প্লাস এন। যদি কোনো একটার পাওয়ারে মাইনাস চলে আসে তখন আমরা কি করব? তখন কি করতে হবে? তো পাওয়ার মাইনাস এর মানে হচ্ছে এটি কি আছে? ভগ্নাংশ আকারে আছে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, যদি কোনো কিছুর পাওয়ার থাকে তখন কি হয়ে যাবে? তার পাওয়ার যদি ওঠাতে হয় সেটাকে ভগ্নাংশ আকারে, মানে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার ধনাত্মক, অর্থাৎ ঘাত থাকবে এক্স এর, ধনাত্মকে থাকবে। ছিল ঋণাত্মকে, ঋণাত্মককে ধনাত্মক ঘাত করতে গেলে কি করতে হবে? তাকে আহ, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। আর এর সাথে কি ছিল এখন? এক্স টু দি পাওয়ার এন। তো এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এম। এই জিনিসটা বোঝা গেল কি না সেটা তোমরা বলো, যে কিভাবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন থেকে কিভাবে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস এম হয়ে গেল। এরকমটা আমরা ভাগের ক্ষেত্রেও করতে পারি। যদি এক্স এর পাওয়ার মাইনাস এম হয় ভাগ এক্স এর পাওয়ার যদি এন হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? তো এক্স এর পাওয়ার কি হবে? যদি মাইনাস অর্থাৎ ঋণাত্মক যদি উঠাতে হয় তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে কি? এম ধনাত্মকে। তার সাথে ভাগ আকারে আছে কি? এক্স টু দ্য পাওয়ার এন, তাই না? ভাগ আকারে আছে এক্স টু দ্য পাওয়ার এন। এবার যদি এইটাকে এই ভাগ চিহ্ন উঠাতে যায় তাহলে দেখো তোমার কি হচ্ছে? তাহলে ভাগ চিহ্ন উঠাতে গেলে বা ভাগ আকারে থাকার কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 1 বাই এক্স টু দ্য পাওয়ার এম। আর এই ভাগ চিহ্ন যদি উঠাতে হয় তাহলে গুণ আকারে, অর্থাৎ যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে পুরো জিনিসটা কি হয়ে যাবে? ভগ্নাংশ, অর্থাৎ বাই আকারে হয়ে যায় 1 বাই এক্স টু দি পাওয়ার এম ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখন দেখো যদি উপরেরগুলো গুণ করি তাহলে 1, আর নিচেরগুলো যদি আমরা গুণ আকারে রাখি তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন। তার মানে এখানে আবার আমাদের কি চলে আসছে? এক্স টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এম প্লাস এন। এখন এই দেখো অনেকগুলো জিনিস এইভাবে তোমার ধনাত্মক যে ঘাত
ঋণাত্মক ঘাত, এগুলো সব পরিবর্তনের ফলে কী হবে, তোমার নানান রকম যে কন্ডিশন, শর্ত তৈরি হতে পারে। ঠিক আছে কি? এই অবধি তোমাদের বোঝা গেল কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমরা ক্লাস 9 এর অঙ্ক, আর তার সাথে সাথে আমরা এই জীবন বিজ্ঞানেরও ক্লাস 10 এরও অঙ্ক অর্থাৎ সায়েন্স এর পার্ট এর ক্লাস নিয়ে আসছি। যদি তোমরা করতে চাও, ঠিক আছে? যদি তোমরা ক্লাসগুলি রেগুলার পেতে চাও, ক্লাসগুলি করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7384052146। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে এর মাধ্যমে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমাকে জানাতে পারো অবশ্যই। তাহলে চলে আসি এবার নেক্সট স্টেপের দিকে। এখন যদি তোমার কাছে এক্স এর পাওয়ার, এখন যদি তোমার কাছে এখন যদি বলা হয় এই রকম যে এক্স এর পাওয়ার এবং অর্থাৎ একটি নিধানের কি হবে, ঘাত হবে দুইটি, এক্স এবং তার বাইরে আবার একটি পাওয়ার। অর্থাৎ এখন এক্স এর দুটো ঘাত, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যায়, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের যে নিধান সেটা সেম থাকবে, আর তার যে ঘাত রয়েছে অর্থাৎ যে সূচকগুলি রয়েছে সেগুলি গুণ অবস্থায় বা গুণ, তাদের মধ্যে গুণ অবস্থায় থাকবে বা গুণ করতে হবে। ঠিক আছে? এরকম আরেকটি কন্ডিশন। এখান থেকে নানান রকম আরও নানান জিনিস আমরা তৈরি করতে পারি। তো আমরা এই যে জিনিসগুলো রয়েছে, এরকম আরও অনেক কিছু রয়েছে। যেমন ধরো, যদি বলা হয় এক্স এবং ওয়াই দুটি সংখ্যা যার টোটালটার বাইরে কি আছে, একটি পাওয়ার আছে এম, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? তো এইটাকে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স টু দ্য পাওয়ার ওয়াই টু দ্য পাওয়ার এম। এইভাবেও কিন্তু এটাকে লেখা যায়। এখন কিন্তু এই এক্স আর ওয়াই আমাদের নিধান আলাদা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে সূত্রগুলো আমরা করলাম এগুলো কিন্তু এখানে প্রয়োগ হবে না। ঠিক আছে? তাছাড়া আরও অনেক রকম নিয়ম রয়েছে। তো আস্তে আস্তে আমরা সব দিকেই ঢুকবো। তো তার আগে আমরা এর পরের দিন কষে দেখি 2 এর কিছু অঙ্ক করব। আজকে ছোটো-মোটো যে জিনিসগুলো সেগুলো জেনে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এটা একটা কন্ডিশন হলো। এখন যদি তোমাকে বলা হয় 2 এর পাওয়ার 4 এর ওপরে দিলাম 2, ঠিক আছে? এটি এটি বড় নাকি 2 এর পাওয়ার 6, কোনটি বড়? 2 এর পাওয়ার হচ্ছে 4, তার আবার পাওয়ার অর্থাৎ ঘাত হচ্ছে 2, আর এখানে আছে 2 এর পাওয়ার 6, এটা বড়? বা আরেকটি কন্ডিশন হতে পারে এরকম যে ধরো আছে এখানে 5, তার পাওয়ার হচ্ছে 4 ধরে নাও, ঠিক আছে? আরেকটা আমি লিখলাম 5 বা 4 এর পাওয়ার 5, এর মধ্যে কে বড় আর কে ছোট? এর মধ্যে কে বড় এবং কে ছোট? এরকম জিনিস আরও কিছু হতে পারে। যেমন ধরো 6 এর পাওয়ার 2, তার বাইরে দিলাম আমি 3, আরেকটি দিলাম যে 2 এর পাওয়ার বা 6 এর পাওয়ার দিলাম 5, তাহলে এখন কে বড়? তাহলে এই জিনিসগুলো বের করতে গেলে তোমাকে ভাঙতে হবে এইভাবে। কীভাবে ভাঙবো দেখে নাও। এই জিনিসগুলো করতে গেলে তোমাকে এই জিনিসটাকে আগে ভাঙতে হবে। 2 এর পাওয়ার 4, তার মানে এর পাওয়ার তো আরেকটা আছে, সেটা কি হয়ে যাবে? গুণ। তাহলে আমরা পাই কি 2 এর পাওয়ার 8 হয়ে যাবে না? এবার এইখানে দেখো 2 এর পাওয়ার 6 রয়েছে টোটালে, আর আমরা পেলাম 2 এর পাওয়ার 8, তার মানে এই 2 সংখ্যাটা কতবার গুণ হয়ে বসবে? 2 সংখ্যাটা 8 বার গুণ হয়ে বসবে। আর এদিকে আছে 2 সংখ্যাটা কতবার গুণ হয়ে? 2 সংখ্যাটা 6 বার গুণ হয়ে রয়েছে। তাহলে অবশ্যই
যে 2 সংখ্যাটা ধনাত্মক পাওয়ারে রয়েছে, ধনাত্মক ঘাতে রয়েছে, তার মান অবশ্যই বেশি হবে। তাহলে বড় কি হবে? 2 এর পাওয়ার 8 হচ্ছে বড়, ঠিক? এরপরে আমাদের রয়েছে 6 এর পাওয়ার 2, তারপরে 2 বা 5 এর পাওয়ার 4। তো এটাকে ভেঙে লিখতেই পারি আমরা। 5 সংখ্যাটা কতবার? 5 সংখ্যাটা হচ্ছে 4 বার। ঠিক এরকম 4 সংখ্যাটা কতবার হবে? 4 সংখ্যাটা হয়ে যাবে 5 বার। তাহলে গুণ করে তুমি বলতেই পারো যে কে বড় আর কে ছোট। ঠিক আছে? তো এরপরে আরও নতুন কিছু করাবো। তো আজকের ক্লাস এই অবধি থাকবে। যদি আবারও বলি, যদি তোমরা রেগুলার ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বলবে। আর আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে অবশ্যই আমাকে জানাবে তোমাদের মতামত। তাহলে আজকের মতো এখানে শেষ করি। আবার দেখা হবে। ভালো থাকবে সবাই।